স্ক্রিন দেখতে পাচ্ছ? গুড মর্নিং সবাইকে। স্ক্রিন দেখতে পাচ্ছ সকালে? হুম, হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং। আচ্ছা, আজ আমরা পড়বো রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ রেসপিরেটরি সিস্টেম, এবং তারপর রেসপিরেটরি সিস্টেমের ডিসঅর্ডার এবং রেসপিরেশন এবং আদার টপিক যেগুলো আছে সেগুলো। রেসপিরেটরি সিস্টেম আমরা সকলেই জানি। রেসপিরেটরি সিস্টেম কাকে বলে? আমাদের যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি শরীরে, সেই যে পুরো সিস্টেমটা, কয়েকটা পার্টস নিয়ে, আমাদের বডি পার্টস নিয়ে তৈরি হয়েছে সিস্টেমটা, সেই পুরো সিস্টেমটাকে একসাথে রেসপিরেটরি সিস্টেম বলছি। ঠিক আছে? তো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দুটো ভাগ আছে, মেনলি দুটো ভাগ আছে। তোমাদেরকে একটা পিডিএফ দেওয়া হয়েছে, আমি সেখান থেকেই পড়াবো। তো একটু নোট করবে, আমি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বলে দেবো যেগুলো পরীক্ষায় আসতে পারে বা প্রিভিয়াস এক্সামে এসছে। সেই পয়েন্ট গুলো বা সেই লাইন গুলো বলে দেবো, সেগুলো নোটস করবে, সবাই খাতা পেন নিয়ে বসবে। ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেমের দুটো মেইন পার্ট আছে। কি না? আপার রেসপিরেটরি সিস্টেম এবং লোয়ার রেসপিরেটরি সিস্টেম। প্রথমে লেখো রেসপিরেটরি সিস্টেম, এরম ভাবে লিখবে। ফার্স্ট যে পিডিএফটা দিয়েছি দেখো, সেই পিডিএফ এর ফার্স্ট পেজেই আছে। এক মিনিট, হ্যাঁ। এই যে রেসপিরেটরি সিস্টেম, ক্লাসিফিকেশন অফ রেসপিরেটরি সিস্টেম লিখবে পয়েন্ট করে। সেখানে লিখবে রেসপিরেটরি সিস্টেম, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। বা আপার রেসপিরেটরি সিস্টেম, লোয়ার রেসপিরেটরি সিস্টেম। আপার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি আছে? এক্সটার্নাল নোজ, আমরা বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছি। ঠিক আছে? মানে বাইরে যে জিনিসগুলো আছে সেগুলোকে ফার্স্টে বলবো, তারপর আমাদের বডির ইনসাইডে যেগুলো আছে সেগুলোকে বলবো। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ফার্স্টে পড়ে যাচ্ছে এক্সটার্নাল নোজ, মানে আমাদের যেখান দিয়ে এয়ারটা ইনহেল করছি সেটা এক্সটার্নাল নোজ। তারপরে আসছে ন্যাজাল ক্যাভিটি। ন্যাজাল ক্যাভিটি মানে সবাই জানি আমরা, যেখান দিয়ে নাক নাক দিয়ে যে আমাদের, যেখান দিয়ে আমরা এয়ারটা নিচ্ছি সেটাকে আমাদের ন্যাজাল ক্যাভিটি বলছে। তারপর আসছি প্যারান্যাজাল সাইনাস। প্যারান্যাজাল সাইনাস অর্থাৎ দুটো নাকের যে আমাদের হোল আছে, সে তার মাঝের যে জায়গাটা আছে সেটাকে প্যারান্যাজাল সাইনাস বলছে। ন্যাজোফ্যারিংস, আর তারপরের দিকে আমি ছবিটা দেখালে বুঝতে পারবে ন্যাজোফ্যারিংস এর। তারপরে আসছে ন্যাজোফ্যারিংস। এখন এগুলো পয়েন্ট করে লিখে নাও, তারপর আমি ছবিটা দেখাচ্ছি। ন্যাজোফ্যারিংস, তারপর আসছে ফ্যারিংস। প্রথমে আসছে এক্সটার্নাল নোজ, তারপর আসছে ন্যাজাল ক্যাভিটি, তারপর আসছে প্যারান্যাজাল সাইনাস, তারপর ন্যাজোফ্যারিংস, তারপরে আসছে ল্যারিংস, তার সরি ন্যাজোফ্যারিংস এর পর ফ্যারিংস, তারপর আসছে ল্যারিংস। এরপর আসছি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি পেয়ে যাচ্ছি? ট্রাকিয়া। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে প্রথমে পেয়ে যাচ্ছি ট্রাকিয়া, তারপর আসছে ব্রঙ্কিয়ান ব্রঙ্কিওলস, সরি ব্রঙ্কিয়ান ডিভিশনস, তারপর আসছে ব্রঙ্কিওলস, তারপর আসছে রেসপিরেটরি ব্রঙ্কিওলস। এরপর চলে আসছি অ্যালভিওলাই অ্যান্ড ইটস পার্টস। ঠিক আছে? হয়েছে সবার? কে বুঝতে পারছে না? বুঝতে পারার এখানে তো কিছু নেই। আমাদের রেসপিরেটরি দেখো, আগের আগের দিন যেরকম আমরা সেল ডিভিশন, ডিএনএ, আরএনএ এগুলো পড়েছি, সেল ডিভিশনের মধ্যে সেল পড়েছি, এগুলো একটু বোঝার জিনিস ছিল। ঠিক আছে? সেলটা তাও স্ট্রাকচারের দিক থেকেই ছিল, মনে রাখার জিনিস ছিল। রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি এন্ড ফিজিওলজির মধ্যে বোঝার কিচ্ছু নেই।
ঠিক আছে? শুধুমাত্র তোমাকে মনে রাখতে হবে, ছবির মতো দেখে যেতে হবে কোথায় কোনটা আছে। হ্যাঁ, লিখতে হবে। নোট না করলে তুমি পরীক্ষার আগে কোনো কিছু গোছাতে পারবে না। যে ক্লাস হচ্ছে শুধুমাত্র অ্যানাটমি ফিজিওলজি বা মেডিকেল সার্জিক্যাল নার্সিং বলো বা অন্য মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি, যে কোনো তোমাদের ক্লাস হচ্ছে, সব প্রত্যেক ক্লাসে তোমরা কিন্তু নোট করে রাখবে। এক একটা করে খাতা বানাবে বা তোমাদের যেখানে সুবিধা হবে সেখানে একটা করে কপি বানিয়ে সেখানে নোট করে রাখো, নাহলে পরীক্ষার আগে কিন্তু খুব সমস্যা হবে। এটা একটা হিউজ সিলেবাস না, কোথা থেকে কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে, তোমরা পয়েন্ট আউট করে নোট করে খাতার মধ্যে লিখে রাখবে। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আছে, ঠিক আছে? পরীক্ষার আগে সেই খাতাটাকে একবার চোখ বুলিয়ে গেলে তখন দেখবে খুব সুবিধা হচ্ছে পরীক্ষার সময়। আচ্ছা, যে বুঝতে পারছে না সে কি বুঝতে পারছে না আমাকে একটু বলো তো। মন্দিরা, এইমাত্র যে আমি স্ক্রিন দেখাচ্ছিলাম সেটা দেখা গেছে? ও আচ্ছা, স্ক্রিনটা বুঝতে পারছিলে না, ঠিক আছে। স্ক্রিনের যেটা দিয়েছি, তোমরা যদি স্ক্রিন না বুঝতে পারো তো একটা পিডিএফ দেওয়া আছে, ওই পিডিএফটা অন করতে পারো, বা আমি বলে দিচ্ছি, তোমরা সেগুলো পয়েন্ট করো, পয়েন্ট নোট হিসেবে করো, ঠিক আছে? ওকে। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সবাই লিখেছে কি কি আছে? ওকে। তো এখান থেকে একটা পয়েন্ট আছে যেটা প্রিভিয়াস এক্সামে এসেছিল, সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে বুঝিয়ে দিই, ঠিক আছে? আমাদের বাইরে যে এয়ারটা আছে, সেই এয়ারটা আমরা ইনহেল করছি, এবং এটা ডাইরেক্ট এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলো দিয়ে ইনহেলেশনটা হচ্ছে, আমাদের এয়ারটা শরীরের মধ্যে ঢুকছে, তারপর সেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যাচ্ছে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, লাস্ট অ্যালভিওলাই যাচ্ছে, অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা ব্লাড স্ট্রিমের মধ্যে যাচ্ছে, বিশেষ কিছু প্রসেসের দ্বারা ব্লাড স্ট্রিমে আমাদের অক্সিজেনটা নিচ্ছে শরীর। এরপর ব্লাড স্ট্রিম থেকে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয়ে আবার অ্যালভিওলাই এর মধ্যে দিয়ে আমাদের নাকের মধ্যে দিয়ে বাইরে আমরা এক্সহেল করছি। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, একবার শ্বাস নিলাম, একবার হলো, আমাদের পুরো চেস্ট ফুল হলো, তারপর আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি, এই পুরো পুরো একটা সাইকেলকে আমাদের রেসপিরেশন বলছে, ঠিক আছে? তো আমরা যে বাইরে থেকে যে এয়ারটা নিচ্ছি, সেখানের মধ্যে সেই অ্যাটমসফিয়ার, বাইরেটাকে আমাদের অ্যাটমসফিয়ার বলছে, ঠিক আছে? সেই অ্যাটমসফিয়ারের মধ্যে কি কি থাকে, ঠিক আছে? নাইট্রোজেন থাকে 78%, এটা লিখবে। নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে অ্যাটমসফিয়ারে? 78%। অক্সিজেন থাকছে 21%, এবং আদার্স যে মলিকিউলস গুলো আছে, মনে করো ডাস্ট, তারপরে আহ কোনো বায়ুকণা, ঠিক আছে, বা জলবিন্দু, বা যা কিছু আদার্স অ্যাটমসফিয়ারে আছে, সেইগুলোকে 1% হিসেবে ধরছি। এরপর আসছি ইনহেলেশন এবং এক্সহেলেশন। ইনহেলেশন মানে আমরা যেটা বায়ু থেকে আম তোমার অ্যাটমসফিয়ার থেকে এয়ারটা নিচ্ছি, এবং এক্সহেলেশন যেটা, সেটা হচ্ছে আমরা যেটা ভেতর থেকে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছি যেটা, ঠিক আছে? ইনহেলড এয়ারের মধ্যে আমরা নিচ্ছি 21% অক্সিজেন, ইনহেলড এয়ারের মধ্যে আমরা নিচ্ছি 21% অক্সিজেন, 0.04% কার্বন ডাই অক্সাইড, 21% অক্সিজেন, 0.04% কার্বন ডাই অক্সাইড, এবং 79% নাইট্রোজেন। এটাকে স্টার্ট দিয়ে রাখবে, ঠিক আছে? এরপর আসছি এক্সেলড এয়ার, যেটা আমরা শরীর থেকে
অ্যাটমসফিয়ারে বা বায়ুতে ছেড়ে দিচ্ছি যে এয়ারটা, সেটা। সেখানের মধ্যে থাকছে 16% অক্সিজেন, 4% কার্বন ডাইঅক্সাইড এবং 79% নাইট্রোজেন। তাহলে এখানে আমরা দেখছি নাইট্রোজেন কিন্তু আমাদের সেরম ভাবে বডিতে শোষণ হচ্ছে না। কিটা শোষণ হচ্ছে? 21% যে অক্সিজেনটা নিচ্ছি তার মধ্যে আমরা 16% অক্সিজেন কিন্তু ছেড়েও দিচ্ছি। তাহলে আমাদের 5% অক্সিজেন শরীরের মধ্যে শোষিত হচ্ছে। ঠিক আছে? আর কি হচ্ছে? আর দেখতে পাচ্ছি একটা হিউজ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ 0.04% কার্বন ডাইঅক্সাইড আমরা বাইরে থেকে যদি পার্সেন্টেজ হিসেবে নিচ্ছি, তো আমাদের শরীর থেকে যাচ্ছে 4% কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে? এই অবধি বোঝা গেছে? হ্যাঁ, আমি ল্যারিংসকে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যেই বলেছি। ল্যারিংস আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যেই আছে। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে এক্সটার্নাল নোজ, ন্যাসাল ক্যাভিটি, প্যারানাসাল সাইনাস, নাসোফ্যারিংস, ফ্যারিংস এবং ল্যারিংস। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ট্রাকিয়া, ব্রঙ্কিয়া এবং ইটস ডিভিশন, ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই এন্ড ইটস পার্টস। ঠিক আছে? এরপর চলে আসছি নাসাল ক্যাভিটি বা নোজ। ঠিক আছে? নাসাল ক্যাভিটি হচ্ছে মেন রুট, যেখান দিয়ে আমরা এয়ারটাকে ইনহেল করছি। ঠিক আছে? এটা হচ্ছে ফিল্টার করছে, হিউমিডিফায়ার করছে এয়ারটাকে এবং ওয়ার্মস করছে। ওয়ার্মস সেরকম ভাবে ধরো আমরা কোনো শীতের জায়গাতে আছি, শীতের দেশে আছে, বা কেউ ধরো অনেক ঠান্ডা পরিবেশে আছে, যখন শীতকাল পড়ে তখন তো বাইরের অ্যাটমসফিয়ারটা অনেক ঠান্ডা হয়ে যায়, তো আমাদের বডির মধ্যে তো অতটা ঠান্ডা প্রবেশ করানো যায় না। তো এই ন্যাসাল ক্যাভিটিতে কি হচ্ছে, কিছুটা ওয়ার্ম হচ্ছে, তারপরে আমাদের ইনহেল হচ্ছে এয়ারটা। এটা ফিল্টার্স করছে আমাদের ন্যাসাল ক্যাভিটিতে। দেখবে কিছু হেয়ারি ইয়ে আছে, সেই দ্বারা ফিল্ট্রেট হচ্ছে ফার্স্টে, সেটা ফার্স্ট প্রাইমারি ফিল্ট্রেশন। ঠিক আছে? এরপর হিউমিডিফাই করছে। এরপর আসছি সেপ্টাম। Internal septum of the nose divided into right and left nasal cavity by septum. আমাদের যে দুটো nasal cavity আছে, রাইট এবং লেফট, যে দুটো গহ্বর আছে আমাদের নাকে, সেটার মাঝ বরাবর যেটা আমরা পাচ্ছি, নাকে হাত দিলে বুঝতে পারবে, সেইটাকে আমরা কি বলছি? সেপ্টাম বলছি। তাহলে সেপ্টামটাকে হাইলাইট করে রাখবে। সেপ্টামটা কি? দুটো ক্যাভিটির যে মাঝ বরাবর, সেটাকে সেপ্টাম বলছি। এই anteriorly nose made by hyaline cartilage। আমাদের আমরা ইয়েতে পড়েছিলাম, টিস্যুতে পড়েছিলাম কিছুটা, হায়ালিন কার্টিলেজ দ্বারা anteriorly সামনের দিকের যে নাকের যে সামনের পোর্শনটা, সেটা কি দিয়ে তৈরি হয়? হায়ালিন কার্টিলেজ। এটা কিন্তু বোন নয় বা স্কিনও নয়, এটা কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি হচ্ছে। এরপর আসছি কি কি টিস্যু দিয়ে তৈরি হচ্ছে, কি সেল বা কি টিস্যু দিয়ে তৈরি হচ্ছে? এটা হচ্ছে যে সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে? লিখে রাখো, নোজ মেড আপ বাই সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম। হলো? এরপর আসছি কাজ। কাজ তো আমরা জানি, এটা হচ্ছে যে নাক আমাদের কি স্মেল নিতে সহায়তা করে। নাকের মানে মেন কাজ এটাই হচ্ছে যে অলফ্যাক্টরি অর্গান হিসেবে কাজ করে। ঠিক আছে?
এরপর আসছি ফাংশনস অফ নোজ। ফাংশনস অফ নোজ তোমরা সবাই জানো, ওয়ার্মিং অফ দ্য এয়ার, ফিল্টারিং অ্যান্ড ক্লিনিং অফ দ্য এয়ার অ্যান্ড হিউমিডিফিকেশন। তিনটে কাজ করছে মেনলি, ওয়ার্মিং অফ দ্য এয়ার, ফিল্টারিং অ্যান্ড ক্লিনিং অফ দ্য এয়ার এবং হিউমিডিফিকেশন। এখানে আরেকটা অ্যাড করবে, পার্শিয়ালি ওয়ার্কস অ্যাজ অলফ্যাক্টরি অর্গান বা সেন্স অর্গান। আমাদের 5টা সেন্স অর্গানের নাম বলতে পারবে কেউ? বলো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? কেটে কেটে যাচ্ছে বা সামথিং কিছু প্রবলেম হচ্ছে? হুম, কথা শোনা যাচ্ছে তো? তাহলে ঠিক আছে, ঠিক আছে। তাহলে ছোট ছোট করে নোট করার চেষ্টা করবে। তো ফাংশন কি বললাম, এখানে যে তিনটে ফাংশন আছে, এটার সঙ্গে আরেকটা ফাংশন অ্যাড করবে, হেল্পস ইন অলফ্যাক্টরি, helps as a partially helps as a olfactory organ, partially help as olfactory organ। এরপর আসছি প্যারানাজাল সাইনাস। এ দেখো, এইটাকে বলছে প্যারানাজাল সাইনাস। এখানে যেটা আছে, নোজের মধ্যে কি পড়লাম, নোজের মধ্যে আছে ন্যাজাল ক্যাভিটি, ন্যাজাল কনকি এবং ন্যাজাল ভেস্টিবিউল। ঠিক আছে, নোজের মধ্যে পার্টস গুলো একটু লিখে রাখবে, ন্যাজাল ন্যাজাল ক্যাভিটি, ন্যাজাল কনকি এবং ন্যাজাল ভেস্টিবিউল। এরপর আসছি কি, প্যারান্যাজাল সাইনাস। প্যারান্যাজাল সাইনাসের লোকেশনটা দেখে নাও ছবিতে, নাকের ঠিক ওপরের দিকে দুটো গ্ল্যান্ড টাইপসের প্যারান্যাজাল সাইনাস আছে। একটাকে বলছে ফিনয়েড এবং একটাকে বলছে ফ্রন্টাল। নাকের ঠিক ওপরেই যে সামনের দিকে যেটা আছে, আমাদের দুটো চোখের মাঝ বরাবর যেটা পড়ছে, সেটাকে বলছে ফ্রন্টাল। ফ্রন্টাল কথাটা এসছে ফ্রন্ট থেকে, ঠিক আছে, মানে সামনের দিকে যেটা পড়ছে। আর যেটা পিছনের দিকে পড়ছে নাকের পোর্শনের, সেটাকে বলছে স্ফেনয়েড। ঠিক আছে, তোমরা যদি পারো তো একটুখানি ছবিটা আহ মানে রাফে ছবিটা এঁকে নিতে পারো, কারণ ছবিটা এঁকে নিলে একটু বোঝার সুবিধা হবে। ঠিক আছে, এবার চলে আসছি প্যারানাজাল সাইনাসের মধ্যে কি কি পড়ছে। ফ্রন্টাল, ম্যাক্সিলারি, ইথময়েড এবং স্ফেনয়েড। এখানে ফ্রন্টাল এবং স্ফেনয়েডটা দেখানো হয়েছে, ইথময়েড এবং ম্যাক্সিলারিটা দেখানো হয়নি। ম্যাক্সিলারিটা পড়বে, ম্যাক্সিলারি যে আমাদের পার্টটা আছে সেটার উপর, আর ইথময়েডটা ওই একই জায়গাতে পড়ছে। আমি ছবি পেলে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। শুধু এখন 4 পেয়ার্স অফ ন্যাজাল সাইনাসের 4টে ভাগ মানে 4টে পেয়ার লিখে রাখো, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, ইথময়েড আর স্ফেনয়েড। ছবিতে দুটোই দেখানো হয়েছে। ন্যাজাল সাইনাস কি কাজ করে? রেজোনেন্স অফ স্পিচ। এটা যে কেউ কথা বলছে, সেই তার যে রেজোনেন্সটা আছে সেটাতে হেল্প করছে। ঠিক কি ধরনের এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়? সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলিউমনার এপিথেলিয়াম। এটা কোশ্চেনে আসতে পারে, ভালো করে
পয়েন্ট করে লিখে রাখবে। কি ধরনের সেল দিয়ে তৈরি হয়? সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড মানে সামনের দিকে একটা সিলিয়াম থাকবে, মানে হেয়ার লাইক স্ট্রাকচার, সেই সেলসটার মধ্যে হেয়ার লাইক স্ট্রাকচার হবে। সিউডো স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড যে ইয়েতে বলেছিলাম, আকারটা বলেছিলাম, সেটা সিউডো স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড এর মধ্যে মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্র্যাটিফাইড নয়, সেই রকম হবে। আর কলামনার এপিথেলিয়াম, কলামনার যে সেলগুলো বলেছিলাম লম্বা লম্বা হবে, সেই রকমের সেল। এরপর চলে আসছি ফ্যারিংস। ন্যাজোফ্যারিংস এবং ফ্যারিংস কিছুটা সেম, এই ফ্যারিংস এর মধ্যেই ন্যাজোফ্যারিংসটা চলে আসছে, ঠিক আছে? ফ্যারিংস এর মধ্যেই ন্যাজোফ্যারিংস একটা পার্ট চলে আসছে। তো এরপর আমরা চলে আসছি ফ্যারিংস। ফ্যারিংস এর মধ্যে কি কি পার্ট আছে? ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। ফ্যারিংস এর মধ্যে কি কি পার্ট আছে? এখানে নিশ্চয়ই ফ্যারিংসটা পয়েন্ট করা নেই, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা শোনো। ফ্যারিংস এর মধ্যে আছে ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? রেকর্ডিং ক্লাস শেষ হয়ে যাক, তারপরে রেকর্ডিং পাঠানো হবে, ঠিক আছে? তোমরা এখন স্ক্রিনটা শেয়ার করলে হেজি আসছে। আচ্ছা, ফ্যারিংস আর ন্যাজোফ্যারিংস হচ্ছে যে, এই ন্যাজোফ্যারিংসটা প্রথমে স্কাল কোথা থেকে কোথায় বিন্যস্ত, ঠিক আছে? ন্যাজোফ্যারিংসটা হচ্ছে যে স্কাল থেকে আপার সারফেস অফ দ্য সফট প্যালেট, মানে আমাদের যে সফট প্যালেটটা আছে, ওপরে যে আমরা যে মুখগহ্বরটা আছে, মুখের যে উপরের যে প্যালেটটা, ঠিক আছে, সেইটার ওপর অব্দি এটা ন্যাসোফ্যারিংসটা বিন্যস্ত। এই যে স্কালের নিচ থেকে আমাদের ওপরের সফট প্যালেটের মাঝ যে অংশটা, সেটাকে আমরা ন্যাসোফ্যারিংস বলছি। এখানে আছে ইউস্টেচিয়ান টিউব, ঠিক আছে? লিখে রাখবে, ন্যাসোফ্যারিংস এর মধ্যে ইউস্টেচিয়ান টিউব হচ্ছে যে মিডিল ইয়ার থেকে স্টার্ট করে ন্যাসোফ্যারিংস এ ওপেন হচ্ছে। ইউস্টেচিয়ান টিউব যেটা আছে, সেটা হচ্ছে আমাদের মিডিল ইয়ার থেকে শুরু করে ন্যাসোফ্যারিংস অব্দি আছে। এটা সিএইচও এক্সামে পড়েছিল। ইউস্টেচিয়ান টিউবস ইজ স্টার্ট ফ্রম মিডিল ইয়ার, এই লাইনটা লিখে রাখো। Eustachian tube is start from middle ear and opens into nasopharynx. যাদের কাছে বই আছে তারা দাগ নিয়ে নেবে। বই থেকে পড়াচ্ছি আর মিশন হাই থেকে পড়াচ্ছি।
হ্যাঁ, মিশন পরিচারিকা। ইউস্টেচিয়ান টিউব মিডিল এয়ার থেকে শুরু হয়ে ন্যাসোফ্যারিংস অব্দি চলে আসছে। ঠিক আছে, ন্যাসোফ্যারিংস কি দিয়ে তৈরি এটা আগেই বললাম, সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। ব্যাস, এরপর আমরা ওরোফ্যারিংসে চলে আসছি। ঠিক আছে, ফ্যারিংস এর পরের পার্ট ওরোফ্যারিংস। এখানে কি ওরোফ্যারিংসটা দেওয়া আছে? দেখছি। ছবিতে দেওয়া নেই, তোমরা মনে রাখো একটু, বা আমি ছবি পেলে পাঠিয়ে দেবো। এই যে দেখো, এই ছবিটাতে খানিকটা আমরা ফ্যারিংস কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো, ফ্যারিংস বলে যে পয়েন্ট করা আছে না, ফ্যারিংস, এই জায়গাটাকে ফ্যারিংস বলছি। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আবার তিনটে ভাগ হচ্ছে, নাসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। নাসোফ্যারিংস হচ্ছে ফ্রন্টাল পার্টটা, ওরোফ্যারিংস হচ্ছে যেখানে দেখো মাউথের জায়গাটা যেখানে ওপেনিং আছে এবং নাকের যে ওপেনিংটা হচ্ছে যে দুটো জায়গা জুড়েছে, সেই জায়গাটাকে মিডিল পোর্শনটাকে আমরা ওরোফ্যারিংস বলছি। এবং ল্যারিঙ্গোফ্যারিংস কোনটাকে বলবো, যেটা ল্যারিংস, ল্যারিংস দেখো তারপরে ল্যারিংস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ল্যারিংসটা এক মিনিট, এ দেখো তারপরে এখানে ল্যারিংসটা শুরু হয়ে যাচ্ছে, ল্যারিংস এর যে পার্টটা শুরু হয়ে যাচ্ছে এখানটায়, এই পোর্শনটা, এর আগের যে জায়গাটা ঠিক সেই জায়গাটাকে বলবো ল্যারিঙ্গো ফ্যারিংস, কারণ ও ল্যারিংস এর সাথে টাচ হয়ে আছে। মানে সামনের দিকটাকে বলছি ন্যাসোফ্যারিংস, মাঝেরটাকে বলছি ওরোফ্যারিংস, যেখানে আমাদের ওরাল ক্যাভিটি এবং ন্যাসাল ক্যাভিটি দুটো একসাথে জুড়ছে, এবং লাস্টের পোর্শনকে বলছি ল্যারিঙ্গো ফ্যারিংস। বোঝা গেছে? ফ্যারিংস এর স্ট্রাকচার বোঝা গেছে কিছুটা? ওকে, ওরোফ্যারিংস হচ্ছে, এটা হচ্ছে ভালভা থেকে হায়োয়েড বোন অব্দি সংযোগ হয়ে থাকে। ঠিক আছে, ভালভা টু হায়োয়েড বোন। ওরোফ্যারিংস কোথা থেকে কোথায় অব্দি এক্সটেন্ড হয়ে থাকে? ভালভা থেকে হায়োয়েড বোন। লিখে রাখবে। ভালভা টু হায়োয়েড বোন, ইট এক্সটেন্ডস ফ্রম ভালভা টু হায়োয়েড বোন। এটা হচ্ছে যে একটা বোথ এয়ার এবং ফুড প্যাসেজ হিসেবে কাজ করে। ঠিক আছে, এখান দিয়ে এয়ারও যেতে পারে আবার ফুডও যেতে পারে, বোথ এয়ার অ্যান্ড ফুড প্যাসেজ হিসেবে কাজ করছে। যেহেতু ও ওরাল ক্যাভিটি এবং নাসাল ক্যাভিটির মাঝে থাকছে, তাই এয়ার এবং ফুড প্যাসেজওয়ে হিসেবে কাজ করছে। এটা কি ধরনের এপিথেলিয়াম দিয়ে তৈরি? এখানে একটু ইয়ে করে নেবে, মানে একটু কারেকশন করে নেবে। ওরোফ্যারিংস কিন্তু এখানে লেখা আছে কেরাটিনাইজড স্কোয়ামাস স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, কিন্তু ওরোফ্যারিংস নন কেরাটিনাইজড স্কোয়ামাস স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। নন কেরাটিনাইজড স্কোয়ামাস স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ওরোফ্যারিংস কি ধরনের সেল দিয়ে তৈরি হয়? ওরোফ্যারিংস নন কেরাটিনাইজড স্কোয়ামাস স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম দিয়ে। যাদের বই আছে তারা বইয়ে একটু পেন্সিল দিয়ে লিখে রাখবে, নন কেরাটিনাইজড স্কোয়ামাস স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপর আসছি ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস কোথা থেকে কোথা অবধি বিন্যস্ত থাকে? এটা হচ্ছে হায়োয়েড বোন থেকে ক্রিকয়েড কার্টিলেজ অব্দি। হায়োয়েড বোন থেকে ক্রিকয়েড কার্টিলেজ।
ল্যারিঙ্গোফ্যারিংস আমরা কোন জায়গাটাকে বলেছিলাম, যেখানে ওরোফ্যারিংসটা শেষ হচ্ছে এবং ল্যারিংসটা শুরু হচ্ছে, সেই অবধি ল্যারিঙ্গোফ্যারিংস বিন্যস্ত আছে। ল্যারিঙ্গোফ্যারিংস কোথা থেকে কোথা অবধি বিন্যস্ত? হায়োইড বোন থেকে ক্রিকয়েড কার্টিলেজ। তার মধ্যে আবার থেকে যাচ্ছে এপিগ্লটিস। এটা কি ধরনের সেল দিয়ে তৈরি হয়? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা কি ধরনের সেল দিয়ে তৈরি হচ্ছে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। হলো, এই অবধি সবাই নোট করতে পেরেছো? আচ্ছা, কেউ কি মাইক্রোফোন অন করতে পারছো? একবার দেখো তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু সামারিতে জানতে চাইতাম তোমাদের কাছে, কি বুঝতে পারলে না পারলে। আচ্ছা, আমি দেখছি যদি মাইক্রোফোনটা। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো তো মাইক্রোফোন অন। তোমরা মাইক্রোফোন অন করতে পারছো? হ্যাঁ ম্যাম, পারছি। হ্যাঁ, তো এতক্ষণ যেটা বললাম সেটা সামারিতে একটু কেউ এক্সপ্লেন করতে পারবে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলছি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, বলছি। ম্যাম, রেসপিরেটরি সিস্টেম থেকে বলবো নাকি হচ্ছে শুধু যেগুলো হচ্ছে পরে পড়ালে ওটা বলবো? না, মানে যেখান থেকে পড়লে রেসপিরেটরি সিস্টেমে হচ্ছে ক্লাসিফিকেশন দুটো থাকে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তার মধ্যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে পড়ছে তোমার এক্সটার্নাল নোজ, নেজাল ক্যাভিটি, প্যারানেজাল সাইনাস, নেজোফ্যারিংস, ফ্যারিংস অ্যান্ড ল্যারিংস। আর লোয়ার রেসপিরেটরি সিস্টেমে থাকছে ট্র্যাকিয়া, ব্রঙ্কি, ব্রঙ্কি ডিভিশন, রেসপিরেটরি ব্রঙ্কিউলস, আর ব্রঙ্কিউলস। তারপরে হচ্ছে বললেন যে মানে রেসপিরেটরি সিস্টেম মানে তোমার হচ্ছে যেটা আমরা মানে ইনহেল করছি এয়ার, সেই কন্টেন্টের মধ্যে ওটার মধ্যে থাকছে 21% অক্সিজেন, 0.04% কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 79% নাইট্রোজেন। আর যেটা এক্সেল করছি সেটা হচ্ছে থাকছে 16% অক্সিজেন, 4% কার্বন ডাইঅক্সাইড আর 79% নাইট্রোজেন। আর যেটা অ্যাটমসফিয়ারে থাকছে সেটা হলো তোমার 78% নাইট্রোজেন, অক্সিজেন 21% আর আদারের মধ্যে থাকছে 1%। আর তারপর হচ্ছে নেজাল ক্যাভিটি অ্যান্ড নোজ। ওটা ম্যাম হ্যাঁ বলো। ওখানে ঠিক হ্যাঁ হ্যাঁ বলো। ও নেজাল ক্যাভিটি ওখান থেকে অ্যান্ড নোজ বলতে হচ্ছে পারবে নাকি অন্য কাউকে জিজ্ঞেস করবো? ম্যাম ও সেপ্টামের পরটা ওই জায়গাটা ঠিক বুঝতে পারিনি, মানে লিখতে পারিনি। সেপ্টামটা সেপ্টাম থেকে পুরোটাই বলতে আচ্ছা পারবো। আচ্ছা আচ্ছা, সেপ্টাম ঠিক আছে, হচ্ছে বলো, দাদা পারবে বলো, আরেকজনকে জিজ্ঞাসা করো। ম্যাম বলবো? হ্যাঁ ম্যাম বলো। বলবো? ম্যাম, বলো। নাসাল ক্যাভিটির ওই জায়গাটা হচ্ছে যে নাসাল ক্যাভিটির যেখানটা থাকে সেটা হচ্ছে নোজ হচ্ছে তিনটে দিয়ে তৈরি। নাজাল একটা, একটা হচ্ছে নাজাল, নাজাল ক্যাভিটি, নাজাল কঙ্কি, যেটার মধ্যে নাজাল ক্যাভিটি এয়ার খানিকটা ওয়ার্ম হয়, তারপর আমাদের ইনহেল হয়। আর সেপ্টাম হচ্ছে দুটো নাজাল ক্যাভিটির মাঝখানে যেটা থাকে, হায়ালিন কার্টিলেজ দিয়ে যেটা তৈরি হয়, এটা সিলিয়েটেড কলিউমনার ইপিথেলিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে। এরপর হচ্ছে ফাংশন অফ নাজাল ক্যাভিটি, যেটা হচ্ছে পার্শিয়ালি হেল্প করে অলফ্যাক্টরি অর্গান হিসেবে, এছাড়াও এয়ারকে ওয়ার্ম করে, ফিল্ট্রেশন এবং ক্লিনিং এয়ারে সাহায্য করে, আর হিউমিডিফিকেশন অফ এয়ারেও সাহায্য করে। এরপর আসছি প্যারানাজাল সাইনাস, যেখানে আমাদের 4 পেয়ার্স অফ প্যারানাজাল সাইনাস থাকে, যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফ্রন্টাল, ম্যাক্সিলারি, এথময়েড আর স্ফেনয়েড। ফ্রন্টালটা একদম সামনের দিকে থাকে, আর এরপরে হচ্ছে রেজোনেন্স অফ স্পিচে হেল্প করে হচ্ছে প্যারানাজাল সাইনাস। আর সাইনাস আর লাইন্ড উইথ হচ্ছে সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলিউমনার ইপিথেলিয়াম। এরপর হচ্ছে ফ্যারিংস, যার মধ্যে তিনটে ভাগ থাকে, ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস। ন্যাজোফ্যারিংসটা আমাদের স্কাল টু আপার সারফেস অফ সফট প্যালেট অব্দি এক্সটেন্ড থাকে। এটা লাইন্ড হয় সাধারণত সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড কলিউমনার ইপিথেলিয়াম দিয়ে।
এর মধ্যে ইউস্ট্রিচিয়ান টিউব যেটা থাকে সেটা হচ্ছে স্টার্ট ফ্রম মিডিল এয়ার অ্যান্ড ওপেন ইনটু ন্যাসোফ্যারিংস। এরপর হচ্ছে ওরোফ্যারিংস, যেটা ভালভা টু থাইরয়েড বোন অব্দি এক্সটেন্ড থাকে, এয়ার এবং ফুডের প্যাসেজওয়ে হিসেবে কাজ করে। এটা লাইন থাকে নন কেরাটিনাইজড স্কোয়ামাস স্ট্রাটিফাইড এপিথেলিয়াম দিয়ে। এরপর ল্যারিঙ্গোফ্যারিংস, যেটা হাইওড বোন টু ক্রিকয়েড কার্টিলেজ অব্দি বিন্যস্ত থাকে, তার মধ্যে এপিগ্লটিস থাকে। এটা লাইন হয় স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। ম্যাম হয়ে ঠিক গেছে। আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এরপর আমি তাহলে পরে ল্যারিংসে চলে আসছি, ঠিক আছে। ল্যারিংসে দেখো আছে, ল্যারিংসকে কি বলছি আমরা? ভয়েস বক্স বা ভোকাল কর্ড এটাকে বলা হয়, ঠিক আছে। এখান থেকেই মেনলি আমাদের যে সাউন্ডটা তৈরি হয় সেটা এখান থেকেই মেনলি ফরমেশন হয়, এই জন্য এটাকে আমরা ভয়েস বক্স বলছি। এটা কিন্তু খুব আসে কোশ্চেনে, বিভিন্ন রকমের এক্সামে আসে, এবং এটা জেনারেল নলেজ হিসেবেও আসে যে আমাদের ভয়েস বক্স কোন অর্গান, কোন পার্টকে বলে। ল্যারিংসকে ভয়েস বক্স বলে, ঠিক আছে। এটা হচ্ছে যে থার্ড থেকে সিক্স সার্ভাইকাল ভার্টিব্রাতে, মানে থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা টু সিক্স সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে ল্যারিংসটা পড়ছে। যে দেখো আমাদের গলার মধ্যে, গলার যে পোর্শনটা আছে মেনলি আমরা যেখানে গলা বলি যেটাকে, ঠিক আছে, সেই পোর্শনটা ইয়ে করলে দেখতে পাবে আমরা যখন কথা বলছি বা ইয়ে হচ্ছি ওটা কিন্তু ভাইব্রেট হচ্ছে, ওখান দিয়ে আমাদের ভয়েসটা তৈরি হচ্ছে। এবার সেই বরাবর যদি আমরা পিছনের দিকে চলে যাই, ঘাড়ের ঠিক ওপরের দিকটা, সেই জায়গাটাকে আমরা ভার্টিব্রা হিসেবে, মানে সেই জায়গাটাকে ভার্টিব্রা বলছে। সেই পিছনের যে থার্ড থেকে সিক্স ভার্টিব্রা কিন্তু ওই জায়গাটায় থাকছে, পিছনের যে পোর্শনটাকে ওইটা ভার্টিব্রা, মানে তোমাদের যে ভার্টিব্রাল বোন গুলো আছে থার্ড ভার্টিব্রাল বোন থেকে সিক্স ভার্টিব্রাল বোনের মধ্যে পড়ছে ওই ল্যারিংসটা। যখন বোন পড়াবো তখন ভার্টিব্রাটা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। এখন জাস্ট নোট করে রাখো যে থার্ড টু সিক্স সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে ওটা পড়ছে। এখানে হচ্ছে যে 9টা কার্টিলেজ থাকে ল্যারিংস এর মধ্যে। 9টা কার্টিলেজ থাকে, কি কি? পেয়ার্ড কার্টিলেজ হচ্ছে যে 6টা, আনপেয়ার্ড কার্টিলেজ হচ্ছে টোটাল 3টে। একটু ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবে যে দেখো যদি হাড় দিয়ে তৈরি হয় তাহলেও কিন্তু ল্যারিংসটা ভীষণ মানে কথা বলার জন্য বা ভয়েস তৈরি করার জন্য একটা ভীষণ কম্প্যাটিবল একটা যদি একটু ল্যারিংসকে যদি মেশিন হিসেবে ধরো, ঠিক আছে, যদি হাড় দিয়ে তৈরি হতো তাহলেও কিন্তু এটা বেশ সেরকম একটা ভালো একটা সাউন্ড ইয়ে হতো না। আবার স্কিন দিয়ে বা মাসেল দিয়ে তৈরি হলেও সাউন্ড ফরমেশন করতো না। এই জন্য এটা মনে রাখবে এটা কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি, কার্টিলেজ দিয়ে তৈরি, এবং বিভিন্ন রকমের কার্টিলেজ ওটাকে ভালোভাবে পেয়ার করে মেশিনের মতো একটা যন্ত্র তৈরি করেছে, যেটা হচ্ছে টোটাল 6 পেয়ার কার্টিলেজ আছে। এখানে লেখা আছে দেখো, আর্টেনয়েড কার্টিলেজ 2টো আছে, কর্নিউয়েটেড কার্টিলেজ 2টো, কিউনিফর্ম কার্টিলেজ 2টো, থাইরয়েড 2টো, ক্রিকয়েড 2টো, আর এপিগ্লটিস, সরি, থাইরয়েড একটা, ক্রিকয়েড একটা, এবং এপিগ্লটিস একটা। যারা বই দেখে পড়ছো একটু রাইট নিয়ে নাও, আর যারা নোট করছো তারা নোট করবে। এরপর এই বইয়ে নেই কিন্তু একটা পয়েন্ট লিখবে, অ্যাঙ্গেল অফ থাইরয়েড কার্টিলেজ, angle of thyroid cartilage forms a protrusion on neck. Angle of thyroid cartilage forms a protrusion on neck which is known as Adam's apple. ADAMS, Adam's apple. APPLE. Adam's apple কিন্তু কোশ্চেনে বারবার আসে। অ্যাডামস আপেল কাকে বলে?
অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? অ্যাডামস অ্যাপেলের স্ট্রাকচার, অ্যাডামস অ্যাপেল কি ধরনের কার্টিলেজ দিয়ে তৈরি হয়, ঠিক আছে? সবাই লিখতে পেরেছো? বলছি, অ্যাঙ্গেল অফ থাইরয়েড কার্টিলেজ, angle of thyroid cartilage forms a protrusion on neck. Angle of thyroid cartilage forms a protrusion on neck which known as Adam's apple. হয়েছে? আচ্ছা আমি লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বইয়ে আছে তো ভালো কথা, রাইট নিয়ে নেবে, ঠিক আছে? এরপরে আসছি, আচ্ছা ক্রিকয়েড আরেকটা পয়েন্ট লিখবে, যেটা হচ্ছে এই যে কার্টিলেজ গুলো বললাম, 9টা টাইপস এর কার্টিলেজ আছে, সেখানের মধ্যে শুধুমাত্র কমপ্লিট কার্টিলেজ হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, ঠিক আছে? না সরি, ক্রিকয়েড কার্টিলেজটা কমপ্লিট হয়েছে কার্টিলেজিনাস রিং ইন ল্যারিংস, ল্যারিংসে গিয়ে কার্টিলেজিনাস রিং তৈরি করে ক্রিকয়েড কার্টিলেজটা কিন্তু কমপ্লিট হয়েছে। লেখো, cricoid cartilage is the only complete cartilaginous ring in larynx. আচ্ছা also remember এ লেখা আছে। cricoid cartilage is also known as signet ring cartilage. এটাই লিখে রাখো, এটাই মনে রাখবে, টার্ম গুলো মনে রাখলে এক্সামে এসে মানে এক্সামের সময় তোমাদের মনে করতে সুবিধা হবে। এরপর আমরা চলে আসছি ট্রাকিয়া, ট্রাকিয়া বা উইন্ড পাইপ, এটাকে কি বলা হয়? উইন্ড পাইপ বলা হয়। এপিক ল্যারিংসটা সবার কম হয়েছে, নোট করা বা বুঝতে পেরেছো সবাই? লাস্টে যেটা বলেছি সেটা লেখা আছে এখানে, এ দেখো স্ক্রিনে দেখাচ্ছে, cricoid cartilage is also known as signet ring cartilage. আর তার আগে বলেছি অ্যাডামস অ্যাপেল। এরপর আসছি ট্রাকিয়া, ট্রাকিয়াকে কি বলা হয়? উইন্ড পাইপ বলা হয়। উইন্ড পাইপ মানে আমরা বুঝতে পারছি পাইপ যেমন যে আকৃতির হয় সেই রকম, এটা এয়ারটাকে পাস করার জন্য হেল্প করে। এখানে মেন পয়েন্ট গুলো
মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাকিয়া ইজ ডিভাইড অর bifurcates at the level of 5 thoracic vertebra. ট্রাকিয়াটা কোথায় যে ডিভাইড হয়ে যাচ্ছে? দুদিকে 5 thoracic vertebra কাছে গিয়ে। ভার্টিব্রা যদি আমরা পিছনের দিকটা ধরো, সেই জায়গাতে হচ্ছে গিয়ে ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পয়েন্টটাও লিখে রাখবে। আর এটার লেন্থ কত হয়? 10 to 12 সেমি লং হয়। 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়। আর এটাতে কটা রিং থাকে? 16 থেকে 20টা রিং থাকে। এ দেখো রিং, এখানে যে রিং গুলো দেখা যাচ্ছে না, রিং আকৃতির, ওই রিং গুলো হচ্ছে 16 থেকে 20টা রিং থাকে ট্রাকিয়ার মধ্যে। ট্রাকিয়া আমাদের কোন জায়গাটা থাকছে? একদম গলার যে নিচের জায়গাটায়, সেই জায়গাটাতে ট্রাকিয়া থাকছে। ট্রাকিয়া কিন্তু দুটো দিকে ডিভাইডেড হয়ে যাচ্ছে, দুটো লাংসের দিকে। দুটো লাংস আমাদের রাইট এন্ড লেফট লাংসের, ট্রাকিয়া কিন্তু দুটো লাংসকে ডিভাইড করছে, ঠিক আছে? এরপর এটা হচ্ছে যে সি শেপের 16 to 20 রিংস থাকে। রিংস গুলো কি দিয়ে তৈরি হয়? হায়ালিন কার্টিলেজ। এখানে বোঝার কিছু নেই, শুধুমাত্র মনে রাখতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, ঠিক আছে? কি কি বললাম? এটাকে উইন্ড পাইপ বলে। 5 thoracic ভার্টিব্রার মধ্যে দিয়ে হচ্ছে যে যাচ্ছে, ডিভাইড করছে। 10 থেকে 12 সেন্টিমিটার লং হয়। 16 থেকে 20টা রিং থাকে। রিং গুলো কি শেপেড হয়? সি শেপেড হয়। আর এটা কি ধরনের এপিথেলিয়াল দিয়ে তৈরি হয়? সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। এবং এখানে যে মিউকাসটা থাকে, সেটা কি সেল সিক্রেট করে? গবলেট সেল সিক্রেট করছে। অবশ্যই নোট করবে। আর যদি অনেকে তো মানে বাইরে আছে বা নোট করতে পারছে না, সেরকম মানে সুযোগ পাচ্ছে না, তো যে একটু ভালো, যার মনে হচ্ছে যে আমি আজকে একটু ভালো নোট করতে পেরেছি, সে একটু পিডিএফ হিসেবে নোটটা শেয়ারও করে দিতে পারো, তোমাদের মেন গ্রুপে শেয়ার করো, ঠিক আছে? ট্রাকিয়ার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো লিখে নাও। আচ্ছা, এপিগ্লটিসটা একবার দেখে নাও। এপিগ্লটিসটা স্কিপ করে গেছি। এপিগ্লটিসটা ট্রাকিয়ার আগে থাকবে, ঠিক আছে? এই যে দেখো ট্রাকিয়ার যে ছবিটা আছে, তার ওপরে যে একটা ত্রিভুজ আকৃতির যে পিরামিড শেপের একটা আছে না, সেইটাকে বলা হচ্ছে এপিগ্লটিস। ওটা ট্রাকিয়ার ওপরে বসে থাকে। সেটা হচ্ছে কি কি কার্টিলেজ দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে লিড কার্টিলেজ দিয়ে তৈরি হয়, আর ফাইব্রো ইলাস্টিক কার্টিলেজ দিয়ে তৈরি হয়। মনে রাখবে যে লিড কার্টিলেজ, এটা হচ্ছে এপিগ্লটিসের সঙ্গে সম্পর্কিত। এবার কোশ্চেন আসতে পারে যে এপিগ্লটিসের আরেকটা নাম কি? যদি অ্যান্সারে থাকে, 4টে অপশনের মধ্যে থাকে লিড কার্টিলেজ, ইট ইজ অলসো নোন অ্যাজ লিড কার্টিলেজ, ঠিক আছে? ফাইব্রো ইলাস্টিক কার্টিলেজ দিয়ে তৈরি হয়। তার কাজ কি? সোয়ালোইং এবং প্রোটেক্টিং ফ্রম অ্যাক্সিডেন্টাল ইনহেলেশন অফ ফরেন সাবজেক্ট। আমরা অ্যাক্সিডেন্টালি অনেক কিছু খেয়ে ফেলি না, তো সেইখান থেকে যদি খাওয়া হয়ে গেছে, বাচ্চারা ম্যাক্সিমাম সোয়াল করে নেয় অ্যাক্সিডেন্টালি কিছু, ঠিক আছে? তো এপিগ্লটিস খাওয়ার পরে যদি মনে হয় যে যে এটা খাওয়া উচিত ছিল না, মানে এপিগ্লটিস কিন্তু সেখানে করে, সেটাকে ওখানে আটকে দেয় ফরেন বডি গুলোকে। এটা ফাংশন লিখে রাখবে। ইট ক্লোজড
of the larynx during swallowing and protecting the lungs from accidental inhalation of foreign subjects. আচ্ছা, এটা ডায়ামিটারটা বলা হয়নি, ডায়ামিটারটা এখানে নেই। ডায়ামিটারটা লিখে নেবে, 2.5 সেন্টিমিটার ডায়ামিটার হয়, ঠিক আছে। লেন্থ বলেছি, ঠিক আছে, 10 থেকে 12 সেন্টিমিটার লং হয়, আর ডায়ামিটারটা হয় 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার মোটা হয়, ঠিক আছে। লম্বায় 10 থেকে 12 এবং মোটায় 2.5 সেন্টিমিটার। এটা হচ্ছে লেফট ট্রাকিয়া, নিচে গিয়ে লেফট এবং রাইটে ডিভাইডেড হয়ে যাচ্ছে যে অ্যাঙ্গেলটা থেকে, সেটার নাম হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। আমাদের স্টারনাম শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্টার্নাল অ্যাঙ্গেল থেকে T4 থেকে T5 ভার্টিব্রা দিয়ে, মানে পিছন দিকে T4 T5 ভার্টিব্রাটা আছে, আর সামনের দিকে স্টারনামটা আছে। তো ও মাঝ বরাবর, দুটোর মাঝে, সামনে আমাদের যে বুকের সামনে যে আমরা শক্ত হাড়টা ফিল করতে পারি না, ওইটাকে স্টারনাম বলে, ঠিক আছে। আমাদের পেটের উপর অব্দি আসছে স্টারনামটা। ওই স্টারনামের নিচে এবং পিছনের দিকে আছে, পিঠে আছে আমাদের ভার্টিব্রা। ভার্টিব্রার মাঝে, স্টারনাম এবং ভার্টিব্রার মাঝে ট্রাকিয়াটা T4 এবং T5 এ দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে, দুটো লাংসকে ডিভাইড করছে, সেটাকে বলছে স্টার্নাল অ্যাঙ্গেল। সবাই লিখতে পেরেছো? আচ্ছা, 10 থেকে 12 লং বলেছি, আর 2.5 সেন্টিমিটার ডায়ামিটার বলেছি। আরেকবার বলবো, আমি লিখে দিচ্ছি, অ্যাঙ্গেলটা হচ্ছে যে স্টার্নাল অ্যাঙ্গেল। হ্যাঁ, মানে 10 থেকে 11। আচ্ছা, বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকম থাকবে, ঠিক আছে। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আবার তুমি অন্য বই খুললে দেখবে সেখানে 9 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার আছে। তো এইরকম যখন থাকবে, এক একটা জিনিস বিভিন্ন বইয়ে একটু আধটু মানে এদিক ওদিক থাকে। তো তো সেখানে কি করবে, যখন কোশ্চেনে পাবে এই রকমের জিনিসগুলো, তখন একদম নিয়ারেস্ট যেটা হবে, ঠিক আছে। ধরো তোমার একটা বইয়ে এটা পাচ্ছ 9 থেকে 12 সেন্টিমিটার, একটা বইয়ে এটা পাচ্ছ 8 থেকে 13 সেন্টিমিটার, আবার একটা বইয়ে এটা পাচ্ছ 10 থেকে 11 সেন্টিমিটার, ঠিক আছে। তখন যে কোশ্চেনের মধ্যে 4টে অপশন থাকবে, তো সেখানে যে নিয়ারেস্টটা পাবে, ধরো আমি তোমাকে পড়িয়ে রেখেছি কত, 10 থেকে 12 পড়িয়ে রেখেছি, ঠিক আছে। ম্যাক্সিমাম বইয়ে তুমি কি পাচ্ছ সেটা তোমাকে দেখতে হবে। তারপর তুমি জানো যে 10 থেকে 12 হলে প্রথমের অপশনটা আছে আমার 10 থেকে 11, পরের অপশনটা আছে আমার 9 থেকে 10, আবার তারপরের অপশনটা আছে আমার 8 থেকে 9, আরেকটা অপশন আছে 7 থেকে 8। তাহলে আমার নিয়ারেস্ট ক্লোজেস্ট কোনটা হচ্ছে 10 থেকে 11, তখন আমি ওটাই করব। এরপর তুমি দেখলে যে কোনোটাই নিয়ারেস্ট নয়, কিন্তু সবগুলোই মোটামুটি 1 2 1 2 করে সবগুলোই আমার একই রকম লাগছে, তখন আমার অপশন যেটা আগে আছে সেটাকে আমি প্রায়োরিটি দেবো। বুঝতে পেরেছো কোশ্চেন আনসার কিভাবে করতে হয়? এই ট্রিক্সটা সবসময় মাথায় নিয়ে থাকবে পরীক্ষার সময়,
যে কোনো একটা যদি কনফিউজিং লাগে যে এটা তো আমি এরকম পড়েছিলাম কিন্তু এটা এখানে অপশনের মধ্যে সেরকম দেওয়াই নেই, তো প্রথমে দেখবে নিয়ারেস্ট কোনটা হচ্ছে, ক্লোজেস্ট কোনটা। যদি ক্লোজেস্টও না পাও, সবগুলোই ক্লোজেস্ট মনে হচ্ছে, তখন যেটা ফার্স্ট পয়েন্ট থাকবে বা সেকেন্ড পয়েন্ট থাকবে মনে হয় সেকেন্ড ফার্স্ট পয়েন্টটা সেটাই করে দেবে। মানে প্রায়োরিটি হবে ABCD। তোমার মনে হলো চারটেই প্রায়োরিটি হিসেবে বলতে হবে। বোঝা গেছে কি বললাম? ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, এরপর আসছি লাংস। লাংস কি? টু কোন শেপেড অর্গান, ঠিক আছে? কোন শেপ, কোন শেপ মানে কি, লাংসের যে শেপটা সেটাকে কোন শেপ বলি। ওপর দিকটা সরু, নিচের দিকটা একটু মোটা হয়ে আসছে, তারপর দুটো দিকে ভাগ হয়েছে, নিচটা একটু চারটা ধরনের শেপ, ঠিক আছে? লাংসের ছবি এই যে ওপর দিকটা দেখো, এই শেপটাকে কোন শেপ বলছে? সবাই তো এমনিতে লাংস দেখেছো, তো লাংসের যে শেপ সেটা হচ্ছে যে কোন শেপ, ঠিক আছে? ওপর দিকটা একটুখানি সরু, নিচ দিকটা মোটা হয়ে আসছে, দুটো দিকে দুটো ভাগ আছে, তারপর নিচটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কোন শেপ। এটা কোন ক্যাভিটির মধ্যে থাকে? আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে। আমাদের চেস্টের যে ক্যাভিটি সেটাকে কি বলে? থোরাসিক ক্যাভিটি, কারণ এটাকে আমরা থোরাক্সও বলে থাকি কখনো কখনো, ঠিক আছে? এটা কি ক্যাভিটির মধ্যে থাকছে? থোরাসিক ক্যাভিটি, লিখে রাখো। রাইট লাং তিনটে লোবস আছে, আপার, মিডিল এবং লোয়ার। আর লেফট লাঙ্গে দুটো দুটো ভাগ আছে, আপার এবং লোয়ার। রাইট লাং লেফট লাঙ্গের থেকে একটুখানি বড়, লেফট লাংটা একটুখানি ছোট। কেন কি? আমাদের লেফট দিকে হচ্ছে হার্টটা অবস্থিত, ঠিক আছে? যেহেতু হার্টকে স্পেস দিতে হয়েছে, তাই আমাদের রাইট লাংটা তুলনামূলকভাবে লেফট লাংয়ের থেকে একটু ছোট। তাই জন্য রাইট লাংটা তিনটে লোব আছে, কিন্তু লেফট লাংয়ে শুধুমাত্র দুটো লোব আছে, ঠিক আছে? এগুলো মনে রাখবে। কটা সেগমেন্ট আছে? দুটো লাংসে কটা করে সেগমেন্ট আছে? 10টা করে সেগমেন্ট আছে। ব্যাস, এই ইনফরমেশন গুলোই যথেষ্ট লাংসের জন্য। এখনো অবধি কি কি পড়ালাম একজন সামারি করো। এক মিনিট, হ্যাঁ। ম্যাম বলবো? যে কেউ একজন সামারি করো।
ম্যাম, লাংসটা হচ্ছে টু কোন শেপড অর্গান, কারণ উপরের দিকটা সরু টাইপের থাকে এবং নিচের দিকটা একটু মোটা টাইপের থাকে। এটা থোরাসিক ক্যাভিটির মধ্যে প্রেজেন্ট থাকে। আর রাইট লাংস এর মধ্যে তিনটা লোব থাকে, যেটা আপার, মিডিল অ্যান্ড লোয়ার। অ্যান্ড লেফট লাংস এর মধ্যে দুটো থাকে, আপার অ্যান্ড লোয়ার। রাইট লাং লোবটা লেফট লাং লোবের থেকে একটু বড় সাইজের হয়। এটার মধ্যে ইচ লাংসের মধ্যে 10টা করে সেগমেন্ট প্রেজেন্ট থাকে এবং রাইট দুটো লাংসের মাঝে যে স্পেসটা থাকে সেটাকে মিডিয়াস্টাম বলে। আচ্ছা, এটা আমি বলিনি, তাও তুমি অ্যাডিশনাল ইনফরমেশন দিলে, ঠিক আছে। আর আর কেউ বলতে চাও? ঠিক আছে, আমি তাহলে পরের টপিকে যাচ্ছি। সবাই বুঝতে পেরেছো তো এতক্ষণ যেটা পড়ালাম? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, অসুবিধা হলে বলবে, কিন্তু কমেন্ট করবে, হ্যাঁ, যে এই জায়গাটা বুঝতে পারলাম না, আপনি কি বলে চলে গেলেন। এতটাই থাকবে নাকি আরো একটু পড়িয়ে দেবো? ব্রঙ্কিয়ালস গুলো পড়িয়ে দিই। হ্যাঁ ম্যাম, এটা কমপ্লিট করে দিন। আচ্ছা, আচ্ছা, এরপর আসছি ব্রঙ্কি অ্যান্ড ব্রঙ্কিওলস। ঠিক আছে, এখানে দেখো একটা ছবি আছে ব্রঙ্কি অ্যান্ড ব্রঙ্কিওলস এর। দেখো মেন ব্রঙ্কি বলে লেখা আছে। এই যে ইসোফেগাস লেখা আছে, তার নিচে যেটা আছে সেটা ট্রাকিয়া হয়ে যাচ্ছে। ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেখান থেকে ভাগ হচ্ছে সেইটাকে কিন্তু ব্রঙ্কি বলা হচ্ছে। দুটো দিকে যে ভাগ হলো, লেফট অ্যান্ড রাইট লাংয়ে যে দুটো ভাগ, সেটা মেন ব্রঙ্কি হিসেবে ভাগ হলো। ঠিক আছে, মেন ব্রঙ্কি আবার লাংসের, মেন ব্রঙ্কি ভাগ হয়ে লাংসের মধ্যে ঢুকে যাচ্ছে। লাংসের মধ্যে ঢুকে কিন্তু আবার ভাগ হচ্ছে। ঠিক আছে, সেইগুলোকেও কিন্তু লিঙ্গুলার লিঙ্গুলার ডিভিশন অফ ব্রঙ্কি বলা হচ্ছে। ঠিক আছে, আরো যে আবার ব্রাঞ্চেস গুলো হচ্ছে একটা দুটো করে, সেগুলোকে আবার লিঙ্গুলার ডিভিশন অফ ব্রঙ্কি বলছে। এখান থেকে এই যে একদম লাস্ট পোর্শন যে ব্রঙ্কি চলে গেল, সেইখান থেকে যে মানে বাবলের মতো যে স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে, যে উপরে আছে দেখো, সেইগুলোকে কি বলছে? ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলস এর ভেতরে যেটা থাকছে সেটাকে কি বলছে? অ্যালভিওলাই। বোঝা গেছে? স্ট্রাকচার বোঝা গেছে সবার? হুম, ম্যাম আবার বলুন। আচ্ছা, বলছি। প্রথমে যে ট্রাকিয়া থেকে যে নিচের দিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে সেটাকে মেন ব্রঙ্কি বলছে। ঠিক আছে, রাইট অ্যান্ড লেফট লাঙ্গে যে পাইপ গুলো ঢুকে যাচ্ছে, সেই পাইপ দুটোকে একটা একটাকে বলছে মেন ব্রঙ্কি। ঠিক আছে, মেন ব্রঙ্কি থেকে আবার যে ব্রাঞ্চেস হয়ে পড়ে লাংসের ভেতরে, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকছে, সেগুলোকে বলছে সাব ব্রঙ্কি বা লিঙ্গুলার ডিভিশন অফ ব্রঙ্কি। ঠিক আছে, হয়ে গেল এইটুকুই। এরপরে ব্রঙ্কি থেকে যে এয়ার টাইপস এর মানে বাবল টাইপস এর যে স্ট্রাকচার গুলো হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস। এবং ব্রঙ্কিওলস এর পরের যে স্ট্রাকচার বা ব্রঙ্কিওলস এর ভেতরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যালভিওলাই। বোঝা গেছে? নেক্সট ক্লাস আছে, কখন আছে? 10:30 তো, না 11টা? 10:30, আচ্ছা।
ঠিক আছে, তাহলে তোমরা একটু ব্রেক নিয়ে নাও। আজ এই পর্যন্ত থাক, নাকি পরের দিনকে আমি এটার থেকেই শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। তোমরা এক কাজ করবে, আমার তো পিডিএফটা দেওয়া আছে, তো ওই পিডিএফটা একবার চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? তাহলে আমি একটু স্পিডে পড়াতে পারবো, মানে স্পিডে ঠিক নয়, মানে একটু টপিক গুলোকে জলদি জলদি তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? একবার জাস্ট তোমরা পড়ে আসবে জিনিসটা, পিডিএফটা যে অসমোসিস ডিফিউশন বাকি ছিল না, ঠিক আছে? আমি এটা রেসপিরেটরি সিস্টেম শেষ করে দিই, তারপর অসমোসিস ডিফিউশন করবো। তো তোমরা একবার পিডিএফতে চোখ বুলিয়ে আসবে, আর রেসপিরেটরি সিস্টেমের যে স্ট্রাকচারটা ওটা একটু দেখে আসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে আজকে অফ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।